আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত সুন্দরবনের একদম সজনেখালি অফিসের ওয়াচ টাওয়ারের উপরে। এটা আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের একদম প্রপার জঙ্গল, একদম প্রপার সুন্দরবনের মাটি। এই যে একদম দেখতে পাচ্ছি সুন্দরবনের মাটি এবং গাছপালা, পশু পাখি সবই এর মধ্যে রয়েছে। আমরা ঘুরতে এসেছি এখানে সুন্দরবনের। এই যে পাখি দেখতে পাচ্ছি, কিছু বন্য পাখি, পশু জন্তুও রয়েছে, আমরা আগেও দেখেছি কম বেশি। আর এই রৌদ্রের মধ্যে খুব বেশি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, অপেক্ষা করলে হয়তো আসতে পারে। আমাদের সঙ্গে আছে একজন দিদি এবং জামাইবাবু, ওনারা এসছেন সেই সুদূর ঝাড়খণ্ড থেকে, ধানবাদ ওখান থেকে এসছেন। তো দিদি বলুন কেমন লাগছে সুন্দরবনে এই যে হাওয়া, টানা বাতাস আর এই রৌদ্রের মধ্যে পশু পাখি খুব বেশি না দেখা গেলেও প্রাকৃতিক পরিবেশটা এখানে কেমন? ভীষণ মনোরম। তবে আমি আমার ভাইয়ের কাছে যেটা শুনেছি যে এখানে বেড়ানোর সময় অ্যাকচুয়াল শীতকাল। হ্যাঁ, আমরা এসেছি ভাইয়ের বাড়িতে বেড়াতে, সেই হিসাবে এটা এখন গরমকাল। গরমের টেম্পারেচার অনুযায়ী এখানে গরমটা প্রচুর, কিন্তু এই যে প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে পরিবেশটা যেন অত্যন্ত মনোরম। গরম কষ্টের কোনো যেন বালাই নেই। এর সৌন্দর্য, এর ভৌগোলিক অবস্থান এবং গুরুত্ব, হ্যাঁ ভীষণ রকম এর গুরুত্ব রয়েছে, অবস্থান মিলিয়ে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে এই সুন্দরবনকে নিয়ে। হ্যাঁ, বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, যার ওই ভৌগোলিক গুরুত্ব এবং ঐতিহাসিক এর গুরুত্ব অপরিসীম। সেই নিরিখে তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, পৃথিবীর এখন বর্তমানে অষ্টম আশ্চর্য হয়ে গিয়েছে সুন্দরবন, ঠিক আছে? এটা আমাদের এতে চলে গিয়েছে, সপ্তমের পর অষ্টম আশ্চর্যের স্থান পেয়ে গেছে। তো এইখানে সুন্দরবনকে নিয়ে অনেক রিয়েল ঘটনা, মানে সত্যিকারের কিছু গল্প রয়েছে আর কিছু কথিত গল্প রয়েছে। যেমন ওই যে বনবিবি এটা সেটা যে গল্পগুলো রয়েছে, সেগুলো কিছু মানুষ মনে করেন যে সত্যি ঘটনা, আর কিছু মানুষ মনে করেন যে এগুলো কথিত মানুষের লেখা একটা কাল্পনিক বিষয়। আর কিছু কিছু রয়েছে প্রমাণ রয়েছে যে কিছু কিছু ঘটনা এগুলো সত্যি। ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নিদর্শনও আছে, প্রমাণ অনেক 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 রকম প্রমাণ রয়েছে। প্রভাবশালী নেতা ছিলেন, তখনকার দিনে গোষ্ঠী নেতা হতেন, তো সেই হিসাবে উনি একজন প্রভাবশালী মানুষ ছিলেন। তার প্রভাব, তার শৌর্যবীর্য, তার কৃতিত্ব এতটাই বেশি যে আজকের দিনে মিথে পরিণত হয়েছে। হ্যাঁ, বলবার নিয়ে চলে আসবে। হ্যাঁ, আর এই সুন্দরবন অঞ্চলে যে মানুষের বসবাস রয়েছে পাশাপাশি দ্বীপগুলোতে, এখানকার 95 থেকে 97% মানুষ হচ্ছে SC ST OBC সম্প্রদায়ের মানুষ। এখানে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ খুবই কম রয়েছে, 2 থেকে 3% বা তারও কম, তাও পাওয়া যাবে না বললে চলে। আর যারা রয়েছে তারা মানে জাতের নয়, তারা নিজেদেরকে ডমিনেট করছে যে আমরা ব্রাহ্মণ, এইরকম একটা জায়গা রয়েছে। তারা সমাজকে হাতে রাখার জন্য নিজেরা সেজে বেড়াচ্ছে, এরকম একটা জায়গা রয়েছে। আর এই যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি আমরা যেটা দেখে আসি, জাতপাত, কাস্ট সিজম, সেটা এই সুন্দরবনের মাটিতেও রয়েছে। এখানকার অনেক প্রভাব পুরো সমাজকে গ্রাস করে। হ্যাঁ, এই যে গৌতম বুদ্ধের যে নীতি বা ডক্টর B.R. আম্বেদকরের যে সাংবিধানিক আইন কানুন, যার জন্য দেশ চলছে, সংবিধান চলছে, আমরা যে এখানে রয়েছি, ঘুরতে এসেছি, এই যে সিস্টেম, হ্যাঁ এই যে সিস্টেম সবকিছু আইন দ্বারা কন্ট্রোল হচ্ছে, কিন্তু সে বিষয়ে সুন্দরবনের মানুষ ততটা ওয়াকিবহাল নয়। তার কারণ এদের কাছে শিক্ষাটা খুবই কম, এদের নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ, নুন আনতে পান্তা ফুরায়, মানুষের রুটি রুজি রোজগার খুবই সামান্য, ন্যূনতম। আর রাজনৈতিক তো বেড়াজাল একটা রয়েছে, পলিটিক্স একটা রয়েছে, যার জন্য তারা এখানে নুন আনতে পান্তা ফুরায়। আর ধর্ম, অন্ধ কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, সামাজিক সাংস্কৃতিক সব কিছু দিক থেকে তারা পিছিয়ে আছে, যার ফলে তাদের মধ্যে সচেতনতা ভাবটা খুবই কম। বা যারা সচেতন হচ্ছে, যারা ওই নিজেদেরকে ব্রাহ্মণ বলে ডমিনেট করছে বা উচ্চ জাত বলে ডমিনেট করছে, তারা এদেরকে চেপে রাখতে চাইছে, দাপিয়ে রেখেছে। সেই জন্য সুন্দরবনের মানুষের উন্নয়নটা সার্বিকভাবে হচ্ছে না বিভিন্ন কারণে। এদের ওই মধু কাটা, মাছ ধরা, ঠিক আছে, তারপরে ফেরি চালানো, তারপরে এই নৌকো, এগুলোই এদের জীবনযাত্রা। এখান থেকে যে কোনো ভালো পরিবার থেকে ছেলে মেয়ে বেরিয়ে পড়াশোনা করাটা খুবই চাপের, আর সেটা বেরোচ্ছে এখনকার দিনে। তবে অনেক প্রতিযোগিতা করে কিছু কিছু ছেলে মেয়ে তারা বেরোচ্ছে, ঠিক আছে। এখান থেকে স্কুল কয়েকটা থাকলেও এই পাশাপাশি দ্বীপের মধ্যে হাই স্কুল বা প্রাইমারি স্কুল বা ICDS সেন্টার কিছু থাকলেও কিন্তু মানে ভালো মানের কোনো কলেজই নেই, এবং কোনো কলেজই নেই। এবং বিশ্ববিদ্যালয় বলতে গেলে আমাদের এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে,
কলকাতা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে আর কোনো ইউনিভার্সিটি নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর, রবীন্দ্রভারতী যা আছে সেইগুলোই। আর এই আমাদের এখান থেকে 15 থেকে 18 কিলোমিটার বা 20 কিলোমিটারের মধ্যে কোনো কলেজ নেই। তাহলে এইখান থেকে এই যদি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সে বাবা মায়ের মানে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পড়াশোনা করে বড় হতে চায়, 2-3টে ফেরি পেরিয়ে মানে খেয়া পেরিয়ে নিজেদেরকে সাইকেলে করে বা যাওয়া আসার একটা খরচ থাকে, সেখান থেকে পড়াশোনার জগতে তাদেরকে বেঁচে থাকাটা ভীষণ চ্যালেঞ্জের, সার্ভাইভ করাটা অত্যন্ত চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। সেই জন্য যারা পড়াশোনা করছে বিভিন্ন রকম সংস্থার আওতায় যারা যেতে পারছে তারা পড়তে পারছে, আর না হলে ব্যক্তিগতভাবে পড়াশোনা করাটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে খুব চ্যালেঞ্জিং। এবার ব্যতিক্রমী যে সমস্ত বাবা মারা মানে কর্মের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন বাইরে থাকেন বা যাদের ইনকাম সোর্সটা ভালো, তারা 2-1টা ছেলে মেয়েকে বাইরে রেখে পড়াতে পারছে। তাছাড়া বাদ বাকি এই যে চাষি বা সুন্দরবনের মানুষের এই খেটে খাওয়া মানুষের মাছ ধরা, মধু কাটা, এরা কিন্তু পড়াশোনার সঙ্গে বেশি যুক্ত হতে পারছে না, এবং যুক্ত হলেও যতদিন পর্যন্ত স্কুল লেভেলটা হচ্ছে সেখানে গিয়েই সমাপ্ত হয়ে যাচ্ছে। কলেজ ইউনিভার্সিটিতে তারা এগোতে পারছে না কোনো মতে। তো এইগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা বা এই গ্রাম্য পরিবেশে যদি কোনো রকম কলেজ প্রতিষ্ঠা করা যায়, তাদের এডুকেশনটা আরেকটু এগিয়ে দেওয়া যায়, সেগুলো যদি সরকার করে তো ভালো হয়, কিন্তু সেদিকে কোনো হেলদোল নেই। পলিটিক্সের বেড়া জালে সবই আটকে আছে। কিন্তু আমাদের সাংবিধানিক প্রাবধান আছে যে সমস্ত এলাকাগুলো এখনো পিছিয়ে আছে, সরকারের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য। তার মানে আপনার কথা অনুযায়ী সেই জায়গাগুলো আজও পর্যন্ত সরকারি সদিচ্ছার অভাবে গড়ে উঠতে পারেনি, কড়াকড়িভাবে কোনো স্টেপই নেওয়া হচ্ছে না, যার ফলে সেগুলো পুরোপুরি ঢাকা পড়ে আছে। আচ্ছা।